স্ট্রেস কিন্তু একটা নর্মাল ফিজিওলজিক্যাল রেসপন্স টু অ্যান অ্যাবনর্মাল সিচুয়েশন, মানে একটা স্বাভাবিক আমাদের বডি এবং আমাদের শরীরের একটা স্বাভাবিক রিয়াকশন অ্যাবনর্মাল সিচুয়েশন। যেমন আমার একটা সামনে যদি একটা বাঘ এসে দাঁড়ায়, আমি তো ভয় পাবো এবং আমার শরীরে কিছু কিছু, আমার শরীরের শীত দ্বারা সোজা হয়ে যাবে, আমার মাথা ঘুরতে থাকবে বা এরকম। সেটা কিন্তু হয় হচ্ছে আমাদের ভেতরে কিছু হরমোন যেমন অ্যাড্রিনালিন, যেমন কর্টিজল, এগুলো নির্গত হয় বলে। এবার যদি আমরা ধরুন বাঘ সামনে না এলো কিন্তু আমার বস সামনে এলো, কিংবা আমি পরীক্ষা দিতে গেলাম, সেরকম নর্মাল সিচুয়েশনে যদি আমরা অ্যাবনর্মাল রিয়াকশনস হয় সেটাকে বলে স্ট্রেস। এবং এবার ক্রনিক ভাবে অনেক দিন ধরে যে জিনিসটা যাতে থাকে তখন মানে ক্রনিক স্ট্রেস বা ক্রনিক টেনশন, তখনই কিন্তু আমরা মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল হেলথ প্রবলেমের দিকে আমরা যাই। এখন স্ট্রেসটা কিন্তু খালি ফিজিওলজিক্যাল নয়, মানে হচ্ছে খালি শারীরিক কিন্তু নয়। স্ট্রেসের অনেকগুলো কম্পোনেন্ট আছে। যেমন হচ্ছে একটা শারীরিক, যেমন আমার স্ট্রেস হলে মাথা ধরা হতে পারে, গা বমি বমি করতে হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের মনোগত অনেক আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন হয়, যেটাকে বলা হয় নেগেটিভ সাইকেল অফ থিঙ্কিং। আমরা ভাবতে থাকি হ্যাঁ বসের কাছে গেলেই বস আমাকে ধমকে দেবেন, পরীক্ষার হলে গেলেই কিন্তু আমি ফেল করব। এই ধরনের নেগেটিভ কগনিটিভ যে থিঙ্কিং প্যাটার্ন থাকে, সেটা থেকে স্ট্রেস হয়। আর একটা বলি আমরা ইমোশনাল কম্পোনেন্ট, যেটা আবেগ। যেমন হচ্ছে আমাদের এরকম নেগেটিভ থিঙ্কিং হতে হতে আমরা আবেগ ভয় পেতে শুরু করি, আমরা বিভিন্ন রকমে আমরা ফ্রাস্ট্রেটেড হতে শুরু করি, আমরা স্যাড হতে শুরু করি, মানে দুঃখ পেতে শুরু করি। এইগুলোতে ক্রনিক জায়গায় গেলে এগুলো কিন্তু মেন্টাল হেলথ ডিসঅর্ডার দেখা যায়। আর একটা হচ্ছে ব্যবহারিক কম্পোনেন্ট, যেটাকে বলছে বিহেভিয়ারাল কম্পোনেন্ট। সেটাতে হয় কি, ধরুন একটা জিনিসে ক্রনিক স্ট্রেস হচ্ছে, আমি বাড়িতে এসে খিটখিট করতে শুরু করছি, রেগে যাচ্ছি, আমি জিনিসপত্র ছুটছি, ভাঙছি, তখন এতগুলো কম্পোনেন্ট দেখা দিতে পারে। এবার যখন আমি বললাম যে ইমোশনাল কম্পোনেন্ট, সেটা যদি ক্রনিক স্ট্রেসের ফলে ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং নানা রকম অন্য ডিসঅর্ডার দেখা দিতে পারে। এবার আমি নেগেটিভ প্যাটার্ন অফ থিঙ্কিং, অনেক দিন ধরে আমি ভয় পাচ্ছি, এরকম ভাবে চিন্তা যদি করতে থাকি, আমি এ ফেলিয়ার, আমাকে কেউ ভালোবাসে না, আমি রাস্তায় গেলেই কিন্তু কেউ আমাকে মারবার জন্য দাঁড়িয়ে আছে, এরকম যদি প্যারানয়েড একটা থিঙ্কিং হয়, তার থেকেও নানা রকম মানসিক রোগ হতে পারে। তো মানসিক রোগটা হচ্ছে অনেক ব্যাপক, এবং টেনশনটা যদি বিভিন্ন বস্তু থেকে আমার ডিপেন্ডিং আপন হোয়াট ইজ গোয়িং অন ইন লাইফ, তার থেকে টেনশন হতে পারে। তো আমাদের আলাদা করে দেখতে হবে যদি কোনো মানসিক স্ট্রেস হয় যে এর সোর্সটা কোথায়, রাদার দ্যান আমরা খুব বেশি যদি আমাদের হেডেক হয়েছে আমি ক্যালপল খেতে শুরু করলাম, বা আমার গা বমি হচ্ছে আমি ওষুধ খেতে শুরু করলাম, তার চেয়ে স্ট্রেসটা কোথা থেকে আসছে এবং এর উৎসটা কোথায়, সেই জায়গায় কিন্তু আমাদের যাওয়া দরকার। আসছি আমরা আলোচনা। একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? নমস্কার, দর্শক ফোন করেছেন আছি বন্ধুতে, কে বলছেন? কেউ কি রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি ভাস্বতী সেনগুপ্ত বলছি ম্যাডাম। বলুন ভাস্বতী। আমি বলছি যে আপনাকে একদিন কবিতা শুনিয়েছিলাম, মনে আছে, অন্য একটা চ্যানেলে। যাই হোক, আমি একটা কাগজের রিপোর্টার, আজকে বাড়িতে আছি। ভীষণ ভালো লাগছে প্রোগ্রামটা আপনার, যেটা বলেছেন টাটা টেনশন, কি করে টেনশনকে টাটা করতে হয় একটু যদি বলেন। তার আগে বলবো আমি, আমার টেনশনটা হয় আমি যে এতগুলি বই লিখেছি বা কোনো ইন্টারভিউ দিতে যাই, আমার কখনো টেনশন হয় না। আমার টেনশন হয় কোনো বাজে লোক দেখলে, বা বাজে কোনো ঘটনা ঘটছে, কোনোখানে কিছু দুর্ঘটনা ঘটলো বা মার্ডার এসব শুনলে আমার ভীষণ টেনশন হয়ে যায়। এছাড়া আমি কত জায়গায় যাই, কত কিছু করে, আমার কোনো টেনশন হয় না। সেদিনকে বাসে কিছু বাজে লোক উঠেছিল এবং খুব বিরক্ত করছিল ম্যাডাম। আমি কিন্তু সেদিনকে খুব টেনশনে ঘেমে অনেক রকম অসুবিধা হয়ে গেছিল। আপনি যদি ডাক্তার স্যার যদি কিছু বলতে পারেন আমাদের এই উদ্দেশ্যটা, ভীষণ ভালো লাগবে ম্যাডাম। ধন্যবাদ। শুনতে থাকুন, অবশ্যই যাব আমি ডক্টর বিশ্বাসের কাছে। আরো একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? আমি সীমা দাস বলছি। বলুন সীমা। বলছি আমার ছেলের বয়স 12 বছর, ক্লাস 6 এ পড়ে। একদম পড়তে চায় না, সবসময় খেলা আর টিভি, ভীষণ ঝোঁক, মেঘ দেখবে সারাদিন ধরে। হ্যাঁ, তার জন্য আপনি খুব টেনশনে পড়ে গেছেন, তাই তো? আমি খুব টেনশনে, সত্যি তাই। ধন্যবাদ ফোন করার জন্য। শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। ডক্টর বিশ্বাস, প্রথমে যিনি বললেন যে ওনার সামনে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো দেখে উনি টেনসড হয়ে যাচ্ছেন, এটা আবার বললাম যে এরকম একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, তার জন্য আমাদের স্ট্রেস হচ্ছে। এটা আনকমন নয়, এটা আমাদের ভাবতে হবে যে চারিদিকে পরিবেশগত কারণে কিভাবে আমাদের স্ট্রেস হচ্ছে, এটাকে রেকগনাইজ করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের চিন্তা করা থেকে আমাদের শরীরে কি অনুভূতি আমাদের দেখা দিচ্ছে, এবং উনি যদি সেগুলোকে একটা লিস্ট করে রাখেন যে আমার মাথা ঘুরছে, আমি ভয় পাচ্ছি,
মানে হচ্ছে শরীরটা একটা জায়গা, আমি ভাগ যদি করে নিই, আমি ভয় পাচ্ছি সেটা আবেগিত মানে ইমোশনাল কম্পোনেন্ট। তারপরে হচ্ছে যদি আমি কি ভাবছি সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। অনেক টেনশনের সময় অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, একটা ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং আমরা বলি। তার মানে হচ্ছে এই জিনিসটা ঘটছে, রাস্তায় এত রেপ হচ্ছে, তার মানে আমি রাস্তায় বেরোলে আমার এটা হবে, বা আমাকে এত খুন জখম ইত্যাদি হচ্ছে, আমি যদি কোথাও যাই আমারও এটা হতে পারে। বা বাড়িতে একটা রাত্রিবেলা শুয়ে আছি, টং করে একটা শব্দ হলো, তার মানে হচ্ছে আমার বাড়িতে চোর এসছে। এটাকে বলে ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং। এই চিন্তাগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ভয় পাওয়াটা হচ্ছে আবেগ, ইমোশনস, টেনশনের একটা বললাম। শারীরিক ইয়েটা হচ্ছে আমি বললাম শরীরে আমি ভয় পাচ্ছি, কিন্তু আমরা কি ভাবছি সেটা যদি আমরা নোট করতে থাকি, আমি উনাকে বলবো আপনি একটা ডায়েরিতে থট ডায়েরি লিখুন, তাতে ওই সময়গুলোতে উনি কি কি ভাবছেন। যেমন আজকে এই জায়গায় খুন হয়েছে, তার মানে আমি কি ভাবছি, আমারও কি এরকম হতে পারে, আমার কি কি হচ্ছে। এই থিঙ্কিংটাকে উনাকে চ্যালেঞ্জ করতে হয়, এবং তার কি বেসিস আছে, কত পার্সেন্ট সম্ভাবনা যে আমারও এরকম হবে, এই নিয়ে ওই থিঙ্কিংটাকে চ্যালেঞ্জ করতে হবে। এটাকে আমরা ওইটা জানতে হবে, তারপর সেটা সেই ওয়াইজ তার আইডেন্টিফাই। আমি ভয় পাচ্ছেন, স্ট্রেস টেনশন হচ্ছে, মানে কি উনার শরীরে কিছু দেখা দিচ্ছে, উনার মাথা ঘুরছে বা ভয় হচ্ছে, সেটা হচ্ছে এক একটা কম্পোনেন্ট। আমি যেটা বললাম ইমোশনাল কম্পোনেন্ট বা শারীরিক কম্পোনেন্ট। কিন্তু চ্যালেঞ্জ যেটা করা দরকার, যে আমি কি ভাবছি সেটা রেকগনাইজ করা দরকার এই সময়টায়। আমি বলবো সেটা লিখে ফেলো, আমার মাথায় এই সময় কি কি আসছে। আর তুমি কি এরকম কেসেস দেখেছো প্রতিনিধি, যে এই যে আমি সামনে যে ঘটনা দেখছি সেটা আমার সাথে হতে পারে ভেবে আমি টেনশন ফিল করছি? আসছি তোমার কাছে এই বিষয়ে, একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি মালদা থেকে অর্ণব ভট্টাচার্য বলছিলাম। বলুন অর্ণব। হ্যাঁ, বলছিলাম আমার সমস্যাটা হচ্ছে যে একটা অজানা বিষয়কে কেন্দ্র করে আমার টেনশন হয়, এবং ব্যাপারটা দেখা যাচ্ছে যে হয়তো সেই ব্যাপারটা আদৌ ঘটলো না। এবং আচ্ছা, মানে আপনি অলৌকিক কিছু মানে কল্পনা করছেন আর কি, যে ব্যাপারটা হতে পারে, কিন্তু মানে অদ্ভুত কিছু কল্পনা করছেন, অলিক কল্পনা যাকে বলে, যেটা ভেবে না, মানে মানে সমস্যাটা ভবিষ্যতে হতে পারে এইভাবে। যখন ফেস করছি তখন দেখা গেল সেরকম কিছুই ঘটলো না। ঠিক এটাই আমি বলছিলাম, ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং। শুনতে থাকুন, ধন্যবাদ। আরো একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? বলুন শ্যামল বাবু, একটু জোরে কথা বলবেন কাইন্ডলি। হ্যাঁ বলছি, শ্যামল বলছি। তো আমার অনেকগুলো একটু প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে মানে হঠাৎ আমার কোনো কিছু দেখা হলে চিৎকার দেওয়া ব্যাপারটা একটা সমস্যা এসে যায় আমার এটার মধ্যে। খুব মেন্টালিটি প্রবলেমের মধ্যে আছি, খুব টেনশনে। মানে কোন মুহূর্তে চিৎকার করেন আপনি? সিচুয়েশনটা বলুন, পরিস্থিতিটা। সিচুয়েশনটা বলতে হয়তো কোনো কিছু হঠাৎ দেখলাম বা কোনো অন্ধকার একটা কিছু দেখলাম, তখন হয়তো একটু ভয়, মানে এটা ভয় পাচ্ছি না তবু আমার চিন্তার একটা চিল্লানো একটা ভাব চলে আসে আমার মধ্যে একটা। আচ্ছা, তারপরে তাছাড়া আমি যখন ঘুরি ফিরি, কথা বলি, যখন বই পড়ি, যখন যা কাজ করি, তখন মনে মধ্যে একটা সবসময় একটা কিছু না কিছু ভাবতে থাকি, এবং যখন ঘুমোতে যাই তখনও সেই ভাবতে থাকে আমার মনের মধ্যে। আচ্ছা, সেটাতে আপনি কি কি মানে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? এই ধরনের ভাবছেন বলে আপনার কাজে মন থাকছে না, আপনি যেটা করতে চাইছেন সেটা ভুলো মন আপনি হয়ে যাচ্ছেন, এরকম কোনো সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, প্রচন্ড ভুলো মনটা হয়ে যাচ্ছে আমার প্রচন্ড পরিমাণে। শুনতে থাকুন, ধন্যবাদ। আরো একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে, আমরা যাব সবকিছু সলিউশনে যাচ্ছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, হুগলি জেলা থেকে আখতার হোসেন বলছি। বলুন। আচ্ছা, আমার একটা বিষয়, আজকে আমি মোবাইল ইউজ করছি দীর্ঘ 13 থেকে 14 বছর, হায়দ্রাবাদ থেকে আরামবাগ অব্দি নিয়ে। যখনই মোবাইল কোনো ফোন আসে বা আমি কোনো কথা বলতে চাইছি, তখন আমার প্রচন্ড শরীরে ঘাম হয়, আর যেন একটা কিরকম অস্বস্তিবোধ মনে হয়। এটা আমি বহুবার রিপোর্ট পাঠিয়েছিলাম স্টার অফিসে, ওরা আমাকে বললো দেখুন আপনার এটা ঠিক আছে, আপনি মানসিক ডাক্তার দেখান। কিন্তু আমি ভাবছি এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়ার জন্য কোনো ক্ষতি হচ্ছে কি আমাদের? ডক্টর বিশ্বাস কিছু জিজ্ঞাসা করবেন ওনাকে? না, ওনাদের সবারই যে প্রবলেমটা হচ্ছে সেটা একটা জায়গায়। হ্যাঁ, এটা খুব সিম্পলি এভাবে দেখতে হবে, এটা একটা সাইকেলের মধ্যে কিন্তু সবাই আছেন। প্রথম কথা হচ্ছে সিচুয়েশন গুলো ডিফারেন্ট। একজনের মোবাইলে হচ্ছে, একজন ভাবছেন হচ্ছে যে কেউ ওনার কিছু হবে, কোনো অলৌকিক বা কোনো একটা ব্যাপার ওনার ঘটবে, এটা একটা সিচুয়েশন। আমি যদি এভাবে দেখি, ভাবনা চিন্তাগুলো প্রত্যেকে ডিফারেন্টলি করছেন। আমার একটা কিছু হতে পারে, তার জন্য হচ্ছে একটা ভয় বা একটা অবসাদ বা একটা চিন্তা এই ধরনের হচ্ছে। সুতরাং এই ভাবনা এবং ইমোশনের মধ্যে একটা কানেকশন আছে। তার জন্য হচ্ছে কি আমার বডি রেসপন্স করছে, কেউ ঘেমে যাচ্ছেন, কেউ মাথা ঘুরছে, কেউ মাথা ধরছে ইত্যাদি। আর তার উল্টো দিকে হচ্ছে ব্যবহার, কেউ হচ্ছে মোবাইল, হয়তো কেউ ওষুধ খাচ্ছেন, কেউ হয়তো ভয় দরজা বন্ধ করে রাখছেন ইত্যাদি ইত্যাদি। এবার কি হচ্ছে, এই চিন্তা থেকে যে ভয়টা হচ্ছে, ভয় থেকে চিন্তা হচ্ছে, চিন্তা হলেই
বডি রেসপন্স করছে, বডি রেসপন্স করলে উনি ব্যবহারটা করছেন। এই সাইকেলের মধ্যে কিন্তু প্রত্যেকে আটকে যাচ্ছেন। প্রত্যেককে বলবো আপনাদের সমস্যাগুলো ডিফারেন্ট হলেও এই সাইকেলটাকে ব্রেক করার মাত্র দুটো উপায়। নাম্বার 1, আপনি ব্যবহারটা প্রথমে চেঞ্জ করুন। যে যা করছে, যেটা হয় স্ট্রেস হলেই আমরা ফ্লাইট অর ফ্লাইট রেসপন্স বলি। আইদার আমরা ওটা জায়গাটা থেকে পালিয়ে যাই যেটা নিয়ে ভয় পাচ্ছি, অথবা ফাইট করি, সেটাকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি। এইটা না করে আপনার ওই অ্যাকশনটাকে চেঞ্জ, যে যা জিনিসটা করছেন, ভয় পাচ্ছেন যে জিনিসটা, ধরুন একজনকে রাত্রিবেলা শব্দ হচ্ছে, সেই ভয়ে ওই জায়গায় যাচ্ছেন না, আমি বলবো আস্তে আস্তে সেই ভয়টাকে ফেস করার চেষ্টা করুন। যে জিনিসে আপনার ভয় পাচ্ছেন সেগুলোকে ফেস করুন, যে চিন্তা থেকে পালিয়ে যাচ্ছে সেই চিন্তাগুলোকে ফেস করুন। দ্বিতীয় উপায় হচ্ছে চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা। উনি আরেকজন বললেন যে আমার একটা কিছু ব্যাপারে ভয় হচ্ছে, উনাকে ভাবতে হবে যে কি ব্যাপারে আমার ভয় হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত, কতটা প্রুফ আমার আছে যে এটা নিয়ে আমার ভয় হচ্ছে। এই চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে থাকুন, লিখে ফেলুন চিন্তাগুলো, আমি যেরকম বলছিলাম চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন। এর সঙ্গে অল্টারনেটিভ অ্যাকশনস খুঁজে বার করুন, বেটার অ্যাকশনস, পজিটিভ অ্যাকশনস, সাচ অ্যাজ কেউ যে জায়গায় রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, কেউ আপনারা সুইমিং এ যান, লেজার অ্যাক্টিভিটি বাড়ান, বা যে কোনো ক্ষেত্রেই আপনারা যে জায়গায় সাইকেলটা আটকে যাচ্ছেন আপনাদের পজিটিভ অ্যাক্টিভিটি কিন্তু খুঁজে বার করতে হবে। সুতরাং না হলে ওই ট্র্যাপ থেকে ভেঙে বার করা যাবে না। আমি জাস্ট ওই একটা ফোন করে একটা বাচ্চার ওই জায়গাটায় ফিরে যাই, কারণ এটা সম্পূর্ণ আলাদা কোয়েশ্চেন। আমাদের এই পড়াশোনায় মনোসংযোগ হচ্ছে না, এটা কিন্তু একটা কমন প্রবলেম। এখন এটা বাচ্চাটার প্রবলেম না আমরা ফ্যামিলিতে আমরা জোর করে তাকে বসাতে চাইছি, এটা একটা প্রবলেম। কারণ যদি বাচ্চাটার প্রবলেম হয় যে আমরা একেবারেই মনোসংযোগ হচ্ছে না, ছুটে ছুটে বেড়াচ্ছে এবং এক জায়গায় কখনো 5 মিনিটের বেশি বসতে চাইছে না, তারা রেস্টলেস এবং তার ইম্পালসিভ, এটা ভাঙছে সেটা করছে, তাহলে কিন্তু আমরা একটা সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। কারণ আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। আমরা এই ধরনের কেস যারা একেবারেই মনোসংযোগ করতে পারছে না, তারা আমরা উই হ্যাভ টু রুল আউট এ কন্ডিশন কল ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা একটা মেডিকেল কন্ডিশন, এটা চিকিৎসার দরকার। কিন্তু এবার দেখা যাচ্ছে সেই ছেলেটা 1 ঘন্টা বসে আছে, খুব ভালো পড়াশোনা করছে, মা বাবা চাইছেন তাকে আরো 3 ঘন্টা বসে পড়াতে। ইট ইজ নট আ বাচ্চার প্রবলেম, ইটস মা বাবার প্রবলেম। হ্যাঁ, সুতরাং এটা অ্যাড্রেস করতে হবে যে কিভাবে এই জিনিসটার একটা ব্যালেন্সে আসা যায়। যে ছেলেটাকে আমার ভাবতে হবে, যে কোনো বাচ্চা 12 বছরের একটা ছেলের ডেভেলপমেন্টাল এজ অনুযায়ী কিন্তু একটা কনসেন্ট্রেশনের লেভেল থাকে, তার বেশি কিন্তু তারা পড়তে পারে না। সেই কনসেন্ট্রেশন লেভেলটা একটা 12 বছরের ছেলেকে আধ ঘন্টা থেকে কিন্তু 45 মিনিটের বেশি নয়। তারপরে ব্রেক না দিলে তারা ছটপট করবেই এবং জানবেন তারা আর কিছু ভেতরে নিতে পারবে না। কারণ আমাদের শর্ট টার্ম মেমোরি, আমাদের যে ফ্রন্টাল লোবে একটা জায়গা আছে এই সামনের ব্রেনে, সেই শর্ট টার্ম মেমোরি কিন্তু ওই বাচ্চার ওই সময় তার চেয়ে বেশি কিন্তু গ্রহণ করতে পারে না। ব্রেক দিয়ে পড়ান এবং কতক্ষণ পড়ছে এটা ব্যাপার নয়, দ্য কোয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট। এবং সুতরাং বাচ্চাটা, আমি বলছি না যে ওনার একটা প্রবলেম কিছু নেই, কিন্তু যদি এমন দেখা যায় যে প্রবলেম আছে তাহলে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। অনেকগুলো টেস্টের দরকার আছে এবং জানতে হবে এটা হচ্ছে বাচ্চা কেন্দ্রিক প্রবলেম কিনা। আর না হলে এটা ফ্যামিলি কেন্দ্রিক প্রবলেম হলে অন্য কি বিষয়গুলো আছে, হয়তো সে স্কুলে বুলিড হচ্ছে, সেটা দেখতে হবে যে কেন পড়াশোনা করছে না, অথবা বাবা মানে হিস্ট্রিটা দেখতে হবে। হ্যাঁ, হিস্ট্রিটা খুব ভালো করে অ্যাসেসমেন্ট করতে হবে। বাড়িতে হয়তো ওকে পড়াশোনার জন্য এত বকাবকি হচ্ছে, পড়াশোনা করতে ওর ভালো লাগছে না, এই জন্য প্যারেন্টিং এর ইস্যুগুলোকে দেখতে হবে। হ্যাঁ, সুতরাং আমি এটা আলাদা করে বললাম কেন হট করে আলাদাভাবে বললেন বলে। একদমই। একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? নমস্কার মীনাক্ষী দি। হ্যাঁ বলুন। নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। বলুন। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে টেনশন টাটাকে তো করতেই হবে, মানে টেনশন মুক্ত সবাইকেই হতে হবে। কিন্তু টেনশন বিভিন্ন কারণে হয়। কেউ মানুষের ধরুন একটু আগে আপনারা বলছিলেন রাত জাগতে জাগতে টেনশন হয়, তারপরে ধরুন আপনার কর্মক্ষেত্রে চাপের জন্য টেনশন আসছে, আপনার বিভিন্ন ক্ষেত্রে বা মানুষের চাওয়া পাওয়ার আধিক্যটা বেড়ে গেছে, যার ফলেও টেনশন আছে। সবকিছুতে একটা সমঝোতা, একটা ভারসাম্য না রাখলে টেনশন আসবে। কিন্তু টেনশন মুক্ত হয়েছে একটু, এই জন্য একটু বাইরে মাঝে মাঝে ঘরের মধ্যে বদ্ধ না হয়ে একটু বাইরে বেরোলে দেখবেন, বাইরের জগতে একটু খেলার মাঠে যাওয়া বা দেখবেন অনেকটা টেনশন মুক্ত হতে পারে। আপনি নিজে সেটা ফিল করেছেন এবং সেটা অ্যাপ্লাই করে আপনি উপকৃত হয়েছেন, তার জন্যই দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাইলেন। ধন্যবাদ ফোন করার জন্য। প্রতিনিধি, তোমার কাছে যাব যে আমরা তো টেনশন কি কারণে হয় এবং কিভাবে টেনশনের দ্বারা মানুষ একেবারে দুর্বিষহ মানুষের জীবন হয়ে যায় সেটা জানলাম। তুমি একটু বলো যে তুমি যে কেসেসগুলো দেখেছো, টেনশন থেকে বেরিয়ে আসার জন্য কি কি করা দরকার?
টেনশন থেকে বেরিয়ে আসার জন্য যেটা আমি তোমাকে আগেও বললাম, আমার একটা কথাই আমি সেটা বলতে চাই, সেটা হচ্ছে লেট গো বলে একটা কথা আছে। ইউ হ্যাভ টু লেট গো, মানে কনসিস্টেন্টলি এবং কন্টিনিউয়াসলি তুমি যদি একটার পর একটা নিজেকে, ইউ কিপ সেটিং টার্গেটস ফর ইয়োর সেলফ, তুমি নিজেকেই নিজে টার্গেট দিয়ে যাচ্ছ, মানে এটা হয়ে গেল, ওকে দিস ইজ ওভার, মানে ইউ আর নট স্যাটিসফাইড, তুমি এরপরে আবার আরেকটা কিছু টার্গেট দিচ্ছ। তো এইভাবে যদি তুমি একটার পর একটা নিজেকে নিজে টার্গেট দিতে থাকো, নিজেকে নিজে যদি তুমি নিজেকেই তো তুমি টেনশনের মধ্যে ফেলে দিচ্ছ। সেটা না করে ইউ হ্যাভ টু কোনো একটা জায়গায় ইউ হ্যাভ টু পুট এ ফুল স্টপ, যে এইটুকু হলে আই এম হ্যাপি, আই এম স্যাটিসফাইড, এরপরে আবার আমি ভাববো, মানে লেট মি রিল্যাক্স, একটু নিজেকেও একটু সময় দিতে হবে, নিজেকে একটু প্যাম্পার করতে হবে। যেটা আমি আগে বললাম, উনিও একই কথা বললেন, যে এই যে ভদ্রমহিলা ফোন করেছিলেন যে মেয়েটি পড়াশোনা করে না, মিস্টার বিশ্বাস আসার আগে যে পড়ে না, মানে সেটা কিন্তু দ্যাট ইজ নট এ প্রবলেম, দ্যাট ইজ নট হার প্রবলেম, এটা আমাদের এক্সপেকটেশন, এটা আমাদের অ্যাম্বিশন, যে আমরা সবাই চাই যে আমাদের সন্তানরা আইদার ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার হবে। আমরা ভাবতে পারি না যে সে একটা ডান্সার হবে, বা সে একটা সিঙ্গার হবে, বা সে একটা আর্টিস্ট হবে, মানে সবাই চাইছি। তো ওই যে অ্যাম্বিশনটা, সেটা করতে গিয়ে আমরা কাইন্ড অফ আমরা একটা অবসেশনে ভুগতে শুরু করেছি। তারপরে আমি তোমাকে যে কেসটা আমি তোমাকে বললাম, এই ধরনের কেস আমি ইউএসএতে প্রায় পাই আর কি। তো মেয়েদের, ওদের এখানে একটা ভীষণ রিলেশনশিপ প্রবলেম থাকে। তো ওর একটা কি হয়েছে, এই মেয়েটির, ওর একটা প্যারানয়েড টাইপের হয়ে গেছে, ওর মনে ও ভাবতে শুরু করেছে যে ওর কোনো বয়ফ্রেন্ডই ওকে পছন্দ করছে না। তখন কি হয়েছে, ও নিজের সম্বন্ধে ওর একটা নেগেটিভ ওর ধারণা হয়ে গেছে, ও মনে করতে শুরু করেছে যে আই এম নট গুড লুকিং, আবার আমাকে দ্বারা কিছু হচ্ছে না, মানে দেয়ার ইজ নাথিং ইন লাইফ। তো নাও শি হ্যাজ অলসো কন্টেম্পলেটেড সুইসাইড। সেটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস, সেটা কিন্তু টেনশন থেকেই হচ্ছে একেবারে। আমি ডক্টর বিশ্বাসের কাছে যাব, একেবারে মানে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনুষ্ঠানে। প্রতিনিয়ত যে আমাদের টেনশন থাকে, কিছু কিছু কেসেস আমরা, স্পেশাল কেসেস আমরা দেখলাম যে ভয় পাচ্ছি হঠাৎ, আমাদের সারাদিনের যে টেনশন, যে স্ট্রেস, অফিস থেকে বাড়ি যাওয়ার পর সারাদিন অফিসের ঝামেলা, নানান অফিসের পলিটিক্স, তারপরে বসের গালাগালি খাওয়া, এগুলো সবার আমাদের লাইফের একদম নিত্যদিনের ব্যাপার। তারপর আলটিমেটলি বাড়ি যাওয়ার পর আমি একটা রিল্যাক্সড লাইফ লিড করতে চাই, আমার তাহলে কি করতে হবে, মানে টেনশনটাকে একদম দূরে সরিয়ে রেখে? শুনুন, প্রথম কথা হচ্ছে আমি একটা বলবো যে এই ভদ্রলোক যিনি ফোন করলেন খুব ভালো একটা কথা বলেছেন, একটা ব্যালেন্সের কথা বলেছেন। ব্যালেন্স আনতে গেলে যেটা হবে, আমরা লাইফ সাইকেল একটা প্রথমে ট্রেস করি। লাইফ জীবন চক্রের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, শুধু তো খালি কাজ নয় বা ফ্যামিলি নয়, তার মধ্যে লেজার ইন্টারেস্ট আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, মানি আছে, স্পিরিচুয়ালিটি আছে, ক্রিয়েটিভিটি আছে, বিভিন্ন জায়গায়। এইবার এই প্রত্যেকটা অঙ্গ কিন্তু আমি দেখলাম আমি প্রচন্ড কাজ করছি, এদিকে আমি ফ্যামিলি বা বন্ধু কেউ নেই, বা অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু তাদের সাথে খালি আড্ডা মারা ছাড়া আর কোনো রিল্যাক্সেশন নেই। অথচ আমি আড্ডা মারছি কিন্তু আমার বডির ওপরে আমরা কোনো নজর দিচ্ছি না, বডির ফিটনেস বা হেলথ অ্যান্ড ফিটনেসের ওপর নজর দিচ্ছি না। সুতরাং আমাকে এই চক্রটাকে দেখতে হবে যে আমি এইরকম কোন জায়গায় আমার ব্যালেন্সটা নেই, সেই জায়গায় কিন্তু জোর দিতে হবে। ইটস ভেরি সিম্পল। ওই চক্রটা কেটে মধ্যে একটা সেন্টার দিয়ে ফ্যামিলি, হোম, রিলেশনশিপস এরকম জায়গায় রেখে 0 থেকে 10 এবার নাম্বার দিন। 0 হচ্ছে আপনার একেবারেই যে জায়গাটা নজর দিচ্ছেন না, এবং 10 হচ্ছে কতটা নজর দিচ্ছেন। তারপরেই দেখবেন এই সাইকেলটা কাটলেই দেখবেন কোন জায়গাটা আপনি নজর দিতে পারছেন এবং কোন জায়গাটা হবে। এবং আমি ওনার কথায় ফিরে যাই, যে জিনিসটা আমরা দুটো করি, আমরা বলি 4টে অ্যাডিকশন আছে আমাদের জীবনে। এক হচ্ছে অ্যাডিকশন টু ইন্টেন্সিটি, আমরা প্রচন্ড কাজ করছি, ঘুমোচ্ছি না, তার জন্য টেনশন হতে পারে। সেকেন্ড হচ্ছে দ্য অ্যাডিকশন টু পারফেকশন, যে আমাকে এই 100% না হলে আমি ফেলিয়ার, আমরা অ্যাকসেপ্ট করতে পারি না যে আমরা 50, 60, 70 হলেও ইটস ওকে। হ্যাঁ। থার্ড হচ্ছে অ্যাডিকশন, যে হোয়াট ইজ নট ওয়ার্কিং ইন আওয়ার লাইফ রাদার দ্যান হোয়াট ইজ ওয়ার্কিং। আমরা জীবনে কি কাজ করছে না তার দিকে এত সাকটিন হয়ে যায় যে আমার আর পড়াশোনা হচ্ছে না, করছে না, এর দিকে এত কি হয়ে যায়, জীবনে কি হচ্ছে, ছেলেটি আরো গান করছে, ছেলেটি সুন্দর কথা বলছে, এই দিকে আমরা করি না। এই অ্যাডিকশন গুলো কিন্তু আমাদের নজর দিতে হবে। তো ব্যালেন্সড একটা লাইফ সাইকেল লিড করা, একটা রিল্যাক্সেশনের জন্য বিভিন্ন ভাবে এই ব্যালেন্স গুলোকে ফিরিয়ে আনা, তার থেকেই টেনশনের মুক্তি। বেশ, অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। অনুষ্ঠানের সময় শেষ, সুতরাং বুঝতেই পেরেছেন এতক্ষণ ধরে আলোচনা করার পর আর আলাদা করে বলার কিছু নেই কি করে টাটা করবেন টেনশনকে। নিশ্চয়ই আজকে উপকৃত হয়েছেন আমাদের অনুষ্ঠানে। দেখতে থাকুন আছি বন্ধু একই সঙ্গে, দেখতে থাকুন হাই নিউজ নেটওয়ার্ক।